ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্য সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলে তার নাম হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্তও চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবা রাত্রি জড়িয়ে থাকেন, তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তাঁরও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসি আর ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এই কথায় সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। কিন্তু আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আহ্লাদি পিসি, দেহে রোগবালাই নেই, অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধর্মর করে উঠে বসে। মা সুধান, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিকে ওদিকে তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আহ্লাদি পিসিমা আমায় ডাকলো যে। শুনে মা শিউরে ওঠেন। ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম 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 রাম, এই কি অলক্ষণে কথা! হায় ঠাকুর, আমার ঝন্টাকে রক্ষা করো ঠাকুর। পাড়ার 5 জন বৌঝি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো। ওরা মুখী আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে বইতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘর মটকে রাখতো। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। কি যে বলো তোমরা, না দেখি না, বিশ্বাস হবে না।
তখন আষাঢ় মাস। আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ছে, কিন্তু ভালো করে ঠাহর করা যাচ্ছে না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটা বুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে। একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে, বলছে, আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর চাপানো ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল, ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ ছপ করে পুরো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুলকিনারা পায় না। ও যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেছে। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত ওর নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। কি এই যে সেই শেওড়া গাছ। ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণে চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনের জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পিছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল।
আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত জোরে ছুটে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছল, তখন ওর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করে বলতে পারছে না। শুধু বোকার মতো ড্যাব ডেবে চোখে চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, ছেলেকে একটু সামলে রেখো। পেতনিরা ওই রকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। ঠিক বলেছো তোমরা। শুনে ঝন্টার মায়ের বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলে শিওরে জেগে থাকে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস নে ঝন্টা, ও সব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দাটা ফুরিয়ে গেছে। কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জর্দা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো। কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম 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 করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ঝিঁঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপতে থাকেন। দুর্গা দুর্গা, মা দুর্গা, তুমি
সব দেখো মা, রক্ষে করো মা, আমার ছেলেকে রক্ষে করো মা। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিয়ে আসছে। সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূরে বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির উপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝে নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যা থেকেই দাবা পাশা খেলতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশে 10টা লোক ঘুমোতে পারে না। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘোরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে। তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙরা আসর জমিয়ে তুলেছে। আকাশে সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু করবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঁঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সে ফিসফিসিনি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিছু জানে না। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার আহ্বান। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপট। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়।
পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওই যে, ওইখানে। তুই দেখতে পাচ্ছিস রে ঝন্টা? এগিয়ে যা, যা। ছুঁড়ে দে খেপলা যা। অশরীরী নির্দেশ শুনে জনটা একেবারে জলার মধ্যে পা বাড়িয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউই জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে পড়লেন। হায় রে, আহ্লাদি পোড়ামুখী পেতনি হয়ে ওকে ভুলতে পারেনি, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিলে। বহু বছর কেটে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে, বুক চাপড়িয়ে ছোটাছুটি করে। অভিরাম এইবার স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে, কিন্তু এত বয়স পর্যন্ত তার মামার বাড়ি দেখার সুযোগ ঘটেনি। একেবারে খাস কলকাতার ছেলে সে, আর মামার বাড়ি অজপাড়া গাঁয়ে। পশ্চিমবাংলার একটা ছোট রেল স্টেশনে নেমে 12 মাইল গরুর গাড়িতে গেলে তবে মেলে মাথা ভাঙা গাঁ। এককালে এই গাঁয়ে বহু জমিদারের বাস ছিল, আর সবাই নাকি জমিদারি করেছিল ডাকাতি করে। অবশ্য আজকের দিনে এটা নিতান্তই গল্প কথা। পরীক্ষা দিয়ে অভিরাম তার মাকে ধরে বসল। এবার সে মামার বাড়ি দেখবেই। পড়াশোনার ক্ষতি হবে আগে ছিল এই আপত্তি, এখন আর সে কথা টিকল না। তাই মা, বাবা আর কাকাদের পায়ের ধুলো নিয়ে সে একদিন শ্রী দুর্গা বলে বেরিয়ে পড়ল তার মামার বাড়ি মাথা ভাঙা গাঁয়ের উদ্দেশ্যে। মাথা ভাঙা গাঁয়ে তার মামার বাড়ির এককালে খুব হাঁক ডাক ছিল জমিদারি বাড়ি বলে। এখন বাড়ির লোকজন সব মরতে মরতে এসে দাঁড়িয়েছে ছোট মামা আর ছোট মামিতে। তাদের দুজনেরই অনেক বয়স হয়েছে, ছেলেপুলের কোনো বালাই নেই। বিরাট 3 মহলা বাড়িতে 2টি প্রাণী কোনো রকমে দিন গুজরান করে। রওনা হওয়ার আগে অভিরামের বাবা ছোট মামার নামে একটা টেলিগ্রাম করে দিয়েছিলেন, তাই আশা ছিল স্টেশনে গরুর গাড়ি থাকবে। ছোট লাইন, ছোট গাড়ি, আর সেদিন ভিড়ও বেশি ছিল না ওদের গাড়িতে।
কয়েকটি বুড়ো গোছের লোক পোঁটলা পুটলি নিয়ে কাছাকাছি স্টেশনগুলিতে নেমে গেল। বাকি রইলেন মামার বাড়ির একটি ভদ্রলোক, বয়সে অভিরামের চাইতে বেশ বড়, ক্রমাগত বিড়ি ফুঁকছেন আর ঢুলছেন। গাড়িতে একমাত্র অভিরামকে দেখে আস্তে আস্তে বেশ আলাপ জমিয়ে ফেললেন তিনি। শুধলেন, তা খোকাবাবু, কোথায় চলেছ তুমি? আমি খোকাবাবু নই, আমার নাম শ্রী অভিরাম চট্টোপাধ্যায়। হ্যাঁ, তা বেশ বেশ। অভিরাম বাবু, কত দূর যাওয়া হবে শুনি? হ্যাঁ, যাবো আমার মামার বাড়ি মাথা ভাঙায়। ভদ্রলোক এবার একটু কৌতূহলী হয়ে তাকালেন। মাথা ভাঙা? আরে আমিও তো মাথা ভাঙা যাচ্ছি। তা কোন বাড়িতে যাবে তুমি শুনি? অভিরাম এইবার নড়ে চড়ে বসল। তাহলে মামার বাড়ির গাঁয়ের একজন লোক পাওয়া গেল। জবাব দিলে, আগে আমার ছোট মামার নাম শ্রী শক্তি সুন্দর চক্রবর্তী। মনে হলো নামটা শুনেই ভদ্রলোক চমকে উঠলেন। তারপর মুখের ভাবটা চট করে বদলে নিয়ে বললেন, হ্যাঁ, ও ও চক্রবর্তী বাড়ি যাচ্ছ তুমি? হ্যাঁ, বেশ বেশ। কিন্তু কিন্তু তোমার মা ওখানে যেতে বারণ করেনি? বারে, মামার বাড়ি যেতে বারণ করবেন কেন? স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, কিছুদিন মামার বাড়ি থেকে আসবো, একটা নতুন জায়গাও তো দেখা হবে। ভদ্রলোক চোখ বুজে বিড়ি টানতে টানতে আপন মনেই যেন বললেন, থাকতে পারো সে তো ভালো কথাই। ভদ্রলোকের কথাবার্তা অভিরামের আদৌ ভালো লাগলো না। মামার বাড়ি কে না থাকতে পারে? ওর বন্ধু বান্ধবদের কাছে কত তাদের মামার বাড়ির গল্প শুনেছে। সেখানে কত আদর যতন, কত মজা। নিশ্চয়ই তার ছোট মামার সঙ্গে ভদ্রলোকের ঝগড়া আছে, নইলে এমন কথা কেউ বলতে পারে নাকি? ট্রেন চলতে থাকা কালে এক পশলা বৃষ্টি হয়ে গেল। ভদ্রলোক বললেন, না, ভোগালে দেখছি সারা রাস্তা কাদা ভেঙে বাড়ি যেতে হবে। আমার জন্য গরুর গাড়ি আসবে মামার বাড়ি থেকে, আপনি তাতেও যেতে পারেন। এই সংবাদে ভদ্রলোক ভারী খুশি হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয় আর কি। অভিরাম মনে মনে হাসল। এইবার নিশ্চয়ই লোকটা তার মামার বাড়ির নিন্দে করবে না, তেমন জব্দ। মাথা ভাঙা স্টেশনে যখন গাড়ি এসে পৌঁছল, তখন বেশ রাত হয়ে গেছে। স্টেশন থেকে বেরুতেই চষা ভিজে মাটির গন্ধ ঠান্ডা বাতাসে পাওয়া গেল। দুই পাশের ঝোপঝাড় জঙ্গলে রাশি রাশি জোনাকি যেন পথ খুঁজে বেড়াচ্ছে লণ্ঠন ধরে। কিন্তু কোথায় মামার বাড়ির গরুর গাড়ি? ভদ্রলোকই উৎসাহিত হয়ে হাঁক ডাক শুরু করে দিলেন। কোথায় হে খোকাবাবু, তোমার মামার বাড়ির গরু গাড়ি কোথায়? এই দেখো। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল। এই মজা, এই তোর ভ্যানটা বার কর বাবা। আরে রাত তেমন হয়নি, আর একটু এখনই তোকে বোতলের চিপি খুলে বসতে হলো হারামজাদা। অন্ধকারে খুলে রাখা একখানি গরুর গাড়ির ভেতর থেকে একজন মুসলমান চাষি বেরিয়ে এলো। তার দিকে তাকিয়ে মনে হলো সে যেন এ যুগের মানুষ নয়। কত যে তার বয়স হয়েছে ঠাহর করে বলা শক্ত। চোখের ভ্রুগুলি কুঁচকে গেছে, মাথার সব চুল সাদা। ট্রেনের ভদ্রলোক তাকে দেখতে পেয়ে বললেন, আরে এই যে তুফান, ও তুমি গাড়ি নিয়ে এসেছো? হ্যাঁ, বাবা বাবা বাবা। তুফান কোনো জবাব দিল না। গাড়ির ভেতর মুখ গুঁজে একটা ডিবে জ্বালিয়ে গাড়ির তলায় ঝুলিয়ে দিল। তারপর আপন মনেই বলল, চলে এসে পড়েছিল, কখন যে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। তারপর অভিরামের কাছে এসে শুধল, এই বুঝি আমাদের দিদি মনের ছেলে? বাবা বাবা বাবা, রাজপুত্রের মতো ছেলে হয়েছে। বেঁচে বলতে থাকো বাবা।
তারপর মুখ ফিরিয়ে নিজেকেই যেন জিজ্ঞাসা করল, তাই বনে বাজারে বেড়াতে আসা কেন? দুনিয়ায় আর কি কোনো জায়গা ছিল না? অভিরামের ভারী মজা লাগে এই পাড়া গেয়ে লোকেদের কথা শুনে। ওদেরই না হয় গা ভালো লাগে না, কিন্তু শহরে যারা চিরকাল থাকে, গ্রাম তাদের পক্ষে নিশ্চয়ই নতুন জায়গা। আর মামার বাড়িতে বেড়াতে আসতে কে না চায় বলো? তবে কি ছোট মামা ভারী কৃপণ? নইলে সকলের মুখেই এই একই রকম কথা কেন? আচ্ছা, দেখাই যাক না কৃপণতার নমুনাটা। ফিরে গিয়ে মাকে খুব খেপানো যাবে তাহলে। তা খোকা বাবু, কোন স্কুলে পড়া হয়? বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ। ও আচ্ছা আচ্ছা। গাড়ি চলার সঙ্গে সঙ্গে তুফানের মুখের কামাই নেই। 3 মহলা বাড়ি, লোকজন গম গম করত, 12 মাসে 13 পার্বণ, দোল উৎসব ঘটা করে হতো। হিন্দু মুসলমান প্রজা একসঙ্গে প্রসাদ পেত। চক্রবর্তী বাড়িতে নিত্য নতুন যাত্রা, পাঁচালি, কীর্তন, খেমটা, বাইজির নাচ লেগেই থাকতো। সে একদিন ছিল। 10টা গাঁয়ের লোক হুমড়ি খেয়ে পড়তো এই বাড়িতে। এই 3 মহলা বাড়ির সঙ্গে পুকুরে ছিল 5টা, বাইরে 3টে আর অন্দরে 2টো। আত্মীয় স্বজন, অতিথি ফকির কারো কামাই ছিল না। আমি এই বাড়িতে ঢুকেছিলাম 14 বছর বয়সে, লাঠিহাল হিসেবে। আজও সে বাড়ির মায়া কাটাতে পারিনি। গরুর গাড়ি চালাই, ধান জমি থেকে ধান বয়ে নিয়ে আসি, পুকুরের মাছগুলো বিক্রির ব্যবস্থা করি। এই করেই দিন চলে যাচ্ছে একরকম করে। আর খোকা বাবু, তোমার মাকে তো আমি কোলে কাকে করে মানুষ করেছি। আমারও 3 কুলে কেউ নেই। ছোট বাবুরও কোনো ছেলে পুলে হলো না। তাই কেউ কাউকে ছাড়তে পারবো না। জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবেই বোধ করি চলবে। ভদ্রলোক খানিকটা আগেই নেমে গিয়েছিলেন। সারাটা পথ তিনি বিশেষ কোনো কথাই বলেননি। আর অভিরাম চোখ দুটি বড় বড় করে কেবলই তুফানের কথা গিলেছে আর ক্রমাগত হুঁ দিয়ে গেছে। অবশেষে গাড়ি এসে ঢুকল চক্রবর্তী বাড়ির বাইরের মহলের প্রাঙ্গণে। চারিদিকে যে নকশা কাটা লোহার রেলিং ছিল ভেঙে খসে পড়েছে। বিরাট বাড়িটাকে রূপকথার গল্পের নিঝুম পুরী বলে মনে হচ্ছিল। 3 মহলা বাড়ির একেবারে শেষ প্রান্তে ছোট মামা ছোট মামি থাকেন। বহু উঠোন আর অনেক ভাঙা দরজা পেরিয়ে সেখানে পৌঁছতে হবে। ওদের ঢোকবার সঙ্গে সঙ্গে কতগুলো চামচিকে ডানা ঝটপট করে উড়ে গেল। চামচিকের দল ভাঙা কার্নিশের পাশে পাখা ঝাপটাতে লাগলো। তুফানের পেছনে পেছনে অভিরাম চোখ ভরা কৌতূহল আর মন ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলে। এই তার মামার বাড়ি। একদিন এখানে হাজার হাজার ঝাড় লণ্ঠন জ্বলে উঠত। যাত্রা গানে, পাঁচালির পদে, কীর্তনের করতালে মুখরিত হয়ে উঠত। আর আজ শুধু একটা বিরাট ঐতিহাসিক ধ্বংসস্তূপ ছাড়া সে কিছুই মনে করতে পারছে না। ইতিহাসের ছাত্র অভিরাম। এইভাবে কত বিরাট রাজ্য ধ্বংস হয়ে গেছে, সেই কথাই তার মনে ছায়াছবির মতো ভেসে উঠছে। ছোট মামা আর ছোট মামি অত রাত পর্যন্ত তার আগমন আশায় লণ্ঠন জ্বালিয়ে বসেছিলেন। নইলে এ বাড়িতে সন্ধ্যের পর কেউ নাকি আর জেগে থাকে না। বেলাবেলি যা হোক, খাওয়া দাওয়ার পালা চুকিয়ে পিদিম নিভিয়ে শয্যার আশ্রয় নেয়। মামা মামির দিকে তাকিয়ে অভিরামের মনে হলো ওরা যেন নিঝুম পুরীর মানুষ। এইমাত্র যেন ওদের দুজনকার দেহে প্রাণ ফিরে এসেছে।
দেহে কারো এতটুকু রক্ত নেই। বিছানায় চুপচাপ শুয়ে থাকলেই ওদের যেন মানায় ভালো। কথা যদি আদৌ না বলতে হয়, শুধু ইশারা আর ইঙ্গিতে কাজ চলে যায়, তবেই যেন বেঁচে যান ওরা। অভিরামের দেহ মনও খুব ক্লান্ত ছিল। বেশি কথা বলবার ইচ্ছে যেন তার নেই। কিছু খেয়ে নিয়ে বিছানায় গা গড়িয়ে দিতে চায় সে। ছোট মামি নিঃশব্দে খাবারের ঢাকনাটি খুলে একটা আসন পেতে দিলেন। সত্যি প্রচুর আয়োজন করে রেখেছেন মামি। নিজেদের ক্ষেতের ধানের সরু চালের ভাত, পুকুরের মাছ, মাছের মোড়ো, ছানার ডালনা, নিজেদের গোয়ালের গরুর দুধের সুন্দর পায়েস, ঘরে পাতা দই, সন্দেশ, সব নাকি মামিমার নিজের হাতে তৈরি। খেতে খেতে অভিরাম ভাবতে লাগলো, এমন সব টাটকা খাবার খেয়েও মামা মামির চেহারা রক্ত শূন্য কেন? এই বাড়িটা কি রক্তচোষা বাদুড়ের মতো ওদের দেহের সব রক্ত শুষে নেয়? নিঝুম থমথমে বিরাট তেমহলা বাড়ি। মামা মামি যদি কিছু না বলেন, তবে তুফানের কাছ থেকেই এই বাড়ির সব গল্প শুনে নেবে সে। আজ রাত্রিরে বেশ খানিকটা ঘুম তার দরকার। ছোট মামা একবার শুধু বললেন, আমাদের ঘরেই অভির একটা বিছানা করে দাও, অনেক রাত হয়েছে। না না, এক ঘরে তিনজনে থাকবার কি দরকার? ওই তো ওই দোতলার ঘরগুলো খালি পড়ে আছে, তারই একটাতে আমি বিছানা পেতে নেবক্ষণ। এই খোলা হাওয়া না হলে আমার আবার ঘুম আসে না। ছোট মামা আর ছোট মামি এমন ভাবে পরস্পরের মুখের দিকে তাকালেন যে এই রকম অদ্ভুত কথা তারা কখনো শোনেননি। ছোট মামা মৃদু আপত্তি তুললেন, না না, উপরে আবার একা একা থাকবার দরকার কি? আমাদের সঙ্গে এক ঘরে শুলেই তো হয়। কিন্তু অভিরাম কোনো কথাই শুনল না। খিদের মুখে প্রচুর খেয়ে নিয়েছিল সে। এখন খোলা হাওয়ায় হাত পা ছড়িয়ে গা গড়িয়ে দিতে পারলে যেন বাঁচে। মামা মামির আপত্তি বিশেষ কানে না তুলে দোতলার একটা দক্ষিণ খোলা ঘরে শোয়ার ব্যবস্থা করে নিল অভিরাম। নিচে থেকে এক একবার দমকা হাওয়ায় রজনীগন্ধার মিষ্টি গন্ধ ভেসে আসছিল। জানলার তলাতেই বোধ করি ফুলের বাগান। অন্ধকারে কিছু চোখে পড়ে না, শুধু মাথার উপরকার আকাশে অসংখ্য তারাদল ঝিকিমিকি করতে থাকে। কালপুরুষ একদিকে ঢলে পড়েছে। রাত্রি গভীর। রজনীগন্ধার গন্ধ মাখানো মিষ্টি হাওয়াটি মায়ের ঘুম পাড়ানি গানের মতো অতি সহজেই অভিরামকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমের ভেতর একটা মৃদু অথচ স্পষ্ট গানের কলি শুনে অভিরামের তন্দ্রা কেটে গেল। ঘুমটা ভাঙলেও চট করে সে তাকাতে পারল না। তার পাশের ঘরের থেকেই গানটা ভেসে আসছে। হঠাৎ চোখ মেলে তাকিয়ে দেখল, তার ঘর আর পাশের ঘরের মধ্যে যে বড় দরজাটা ছিল সেটা একেবারে খোলা। তারই ভিতর দিয়ে মৃদু আলোক চোখে পড়ছে। একটি মহিলা প্রকাণ্ড একটি আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছেন আর চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন। এ বাড়িতে ছোট মামা আর মামি ছাড়া কেউ থাকে না, এ কথাই সে জানত। হয়তো ছোট মামির কোনো আত্মীয়
আসিয়া এসেছেন হালে, তাহলে তো ওপরে এসে শোয়া ঠিক হয়নি। বিছানা থেকে সে উঠবে কি না এই কথা যখন সে ভাবছিল, হঠাৎ তখন তার খেয়াল হলো শোবার সময় তো কোনো আলো জ্বালা ছিল না। ঘরের ভেতর একটা মৃদু আলো দেখা যাচ্ছে, কিন্তু কোথাও লণ্ঠন কিংবা পিদিম নেই। এই অদেখা আলোর উৎস কোথায় এই কথা যখন সে ভাবছিল, সেই সময় খুব উঁচু থেকে একটা বেলোয়ারি ঝাড় লণ্ঠন সশব্দে ভেঙে পড়লে যেমন শব্দ হয়, সেই জাতীয় একটা আওয়াজে চমকে উঠে পাশের ঘরের দিকে তাকাতেই অভিরাম শিউরে উঠল। সেই মহিলাটি হঠাৎ ফিরে তাকিয়েছেন। দেখতে এত সুন্দরী, কিন্তু মাথা থেকে শুরু করে চোখের ভ্রু পর্যন্ত কে যেন দায়ের কোপে কেটে ফেলেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। তার দিকে তাকিয়ে মহিলাটি খিলখিল করে হেসে উঠলেন। সেই হাসি শুনে মনে হলো বরফের মতো ঠান্ডা জলে সে যেন তলিয়ে যাচ্ছে। নিঃশ্বাস নেবার ক্ষমতা পর্যন্ত তার নেই। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখলো ঘর আগের মতোই অন্ধকার, তবু চারিদিকে ফিসফিস কথাবার্তার শব্দ, এপাশে ওপাশে নিঃশব্দ পদক্ষেপ। অনেক লোক এদিক ওদিক যাতায়াত করছে, ইশারা ইঙ্গিতে কি সব কথা বলছে। সব অনুভব করা যাচ্ছে, কিন্তু কাউকে চোখে দেখা যাচ্ছে না। অভিরামের ইচ্ছে হলো বিছানা ছেড়ে সে উঠে নিচে চলে যাবে, কিন্তু তার সমস্ত দেহটা যেন বিছানার সঙ্গে আটকে গেছে। হাত নাড়াবার পর্যন্ত ক্ষমতা তার নেই। ঘাড় ও পিঠের পাশ দিয়ে কলকল করে ঘাম ছুটছে, কিন্তু পাশ ফেরাবার কিংবা মুছে নেবার ক্ষমতা তার লোপ পেয়েছে। হঠাৎ পাশের ঘরের দিকে চোখ পড়ল তার। আবার সেই মৃদু আলো। কয়েকটি ভদ্রলোক খেতে বসেছেন। দেখে মনে হয় খুব বড় লোক। হাতে আংটি ঝকঝক করছে, গলায় সোনার চেন, কোঁকড়া চুল, গৌড় বর্ণ, দামি ধুতি জামা পরনে। নানা রকম খাদ্যের আয়োজন করা হয়েছে। থালার পাশে সারি সারি বাটি। হঠাৎ দেখা গেল ভদ্রলোকদের পেছনে দা, তলোয়ার আর লাঠি হাতে দুশ্মন চেহারার কতগুলি ষণ্ডা লোক উঁকি ঝুঁকি মারছে। পর মুহূর্তেই বুক ফাটা চিৎকার শোনা গেল। অভিরামের ওঠার ক্ষমতা নেই, তবু দুই চোখ বিস্ফারিত করে দেখল যমদূতের মতো ষণ্ডা লোকগুলি ভদ্রলোকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। লাল রক্তে থালার ভাত রাঙা হয়ে গেল। সোনার গয়নাগুলি কাড়াকাড়ি করে তারা ছিনিয়ে নিতে লাগলো। বুক ফাটা চিৎকার আর শয়তানদের অট্টহাসি সেই তে মহলা বাড়ির এপাশ থেকে ওপাশ অব্দি কম্পন জাগিয়ে তুলল। কোথায় যেন একটা কালো বেড়াল বিকট কণ্ঠে ডাকতে লাগলো। অভিরামের আর কিছু মনে নেই। সূচিভেদ্য অন্ধকারের মধ্যে আবার সে তলিয়ে গেল। কার যেন একটা গরম দীর্ঘ নিঃশ্বাস কানের পাশ দিয়ে ঘাড়ে এসে লাগছে। একে নতুন জায়গা, তার উপর ছোট মামির আদরে খাওয়া হয়েছে প্রচুর। সে হয়তো ক্রমাগত দুঃস্বপ্ন দেখে জেগে উঠছে। কাল মামিকে বলতে হবে, রাত্রে এত খাওয়ার আয়োজন করলে চলবে না।
বালিশটা আঁকড়ে ধরে আবার পাশ ফিরে শুয়ে ঘুমের আরাধনা করতে লাগলো সে। হঠাৎ পুরনো বাড়ির চামচিকেগুলো অব্দি ভয় পেয়ে উঠল কেন? ওরা কার্নিশের কোণে কোণে, আলমারির কাঁচে, বড় বড় ছবির আশেপাশে কেবলই ডানা ঝাপটাতে লাগলো। কি যেন একটা অশুভ ইঙ্গিত পেয়েছে ওরা। এমন কতগুলো প্রাণী দেমহলা বাড়ির আধারে জেগে উঠছে, যাদের অস্তিত্ব ও অনুভব করতে পারছে, কিন্তু তাদের চোখ মেলে দেখা যাচ্ছে না। জানলার পাশেই কি যেন একটা গাছের মরা ডাল হাওয়ায় দুলছে। একটা কালো পেঁচা এমন একটা বিকট সুরে চিৎকার করে উঠল যে কাউকে ডাকবার ক্ষমতা পর্যন্ত অভিরামের লোভ পেয়ে গেল। অনেকক্ষণ ধরে সে ভাবছে উঠে নিচে ছোট মামার ঘরে সে এবার সত্যি চলে যাবে, কিন্তু সে চেষ্টা করে দেখল সে ক্ষমতা তার নেই। কে যেন স্ক্রু এঁটে দিয়েছে। এখান থেকে নড়বার শক্তি সে হারিয়েছে। এই জন্যে কি তার মামা মামি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে না? কোনো কায়াহীন কি তাদের দেহের রক্ত শুষে নিচ্ছে রোজ রাত্রিরে? না না, আজকের যুগের ছেলে সে। এইসব আজগুবি ভূতের গল্প সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। সকালবেলা স্নান সেরে ভালো করে মাথা ঠান্ডা করতে হবে। আবার পাশ ফিরে শোয়ে অভিরাম। কিন্তু সেই গরম নিঃশ্বাস আবার ঘাড়ের ওপর অনুভব করে। মরিয়া হয়ে সে চোখ মেলে তাকালো। দেখল আপাদমস্তক সাদা থান পরা একটি মহিলা তার শিয়র থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালেন। তারপর তাকে হাতছানি দিয়ে ডাকলেন। অভিরাম বিস্ময় অনুভব করল। খানিকক্ষণ আগেও তার যে দেহ পাথরের মতো অসাড় হয়ে পড়ছিল তা এখন উঠে বসেছে। অন্ধকারের মাঝখান থেকে আবার সেই হাতছানি অস্পষ্টভাবে ফুটে উঠল। সে উঠে দাঁড়ালো। তারপর সেই ইঙ্গিতকে অনুসরণ করে দোতলার সিঁড়ি দিয়ে নামতে লাগলো। যাকে ভালো করে চোখে দেখা যায় না, মুখ যার অদৃশ্য, তার আকর্ষণ যে এমন দুর্নিবার হতে পারে সে কথা অভিরামের হৃদয়ঙ্গম করবার ক্ষমতা নেই। সে শুধু চলেছে। ভাঙা দরজার পর দরজা অতিক্রম করে, মহলের পর মহল পেছনে ফেলে একেবারে ডান দিককার বাগানে এসে উপস্থিত হলো। দূরে আবার সেই সাদা থান পরা অশরীরী হাতছানি। সে ইশারা করে একটা জীর্ণপ্রায় কুয়োর মধ্যে তরতর করে নেমে গেল। অভিরাম মন্ত্রমুগ্ধের মতো এগিয়েই চলল। একটা আশশেওড়া গাছ কুয়োর ওপরটা তার ঝাপড়া ডালপালা দিয়ে ঢেকে রেখেছে। কিসের প্রবল টানে সে স্রোতের কুটোর মতো সেই দিকে ভেসে চলল। কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে তাকে। মনে হচ্ছে ওইখানেই তার দেহ শীতল হবে। অস্ফুট কণ্ঠে সে বলল, যাই যাই যাব যাব যাই 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 যাই। ভাঙা কুয়োর পাড়ে এসে দাঁড়িয়েছে অভিরাম। এত অন্ধকার, তবু কুয়োর ভেতর থেকে সেই হাতছানি চোখে পড়ছে। লাফিয়ে পড়তে যাবে এমন সময় দূর থেকে চিৎকার শোনা গেল। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে অভিরাম তার মামার বাড়ি ছেড়ে
পাগলের মতো রাস্তা দিয়ে ছুটতে লাগলো। পেছনে একটা অট্টহাসি তাকে কেবলই ব্যঙ্গ করে অনুসরণ করতে লাগলো যেন। কতক্ষণ যে ছুটেছে তাও খেয়াল নেই। হঠাৎ একটা লোকের গায়ের ওপর সে হুমড়ি খেয়ে পড়ল। তাই তো, গত রাত্রিরের সেই ট্রেন যাত্রী ভদ্রলোক। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, কি অভিরাম বাবু, সকালবেলা মামার বাড়ি ছেড়ে পাগলের মতো কোথায় ছুটেছ? অভিরাম তার প্রশ্নের জবাব দিতে পারল না, শুধু ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক তখন তাকে জড়িয়ে ধরে বললেন, মোহের ভাবটা তোমার এখনো কাটেনি দেখছি। চলো চলো আমার সঙ্গে চলো, স্টেশনে যাচ্ছ তো? আমিও সকালের ট্রেনে ফিরছি। অভিভূতের মতো অভিরাম বলল, হ্যাঁ, আমি ফিরে যাব, আমায় নিয়ে চলুন আপনি। ভদ্রলোক চলতে চলতে বললেন, তোমার ভাগ্যি ভালো ভাই যে ওই তেমহলা বাড়ির গ্রাস থেকে ফিরে এসেছো। সে অবাক হয়ে ভদ্রলোকের মুখের দিকে শুধু তাকিয়েই রইল, কোনো প্রশ্ন পর্যন্ত তাকে করতে পারল না। তখন ভদ্রলোক বললেন, আচ্ছা শোনো তাহলে আসল ঘটনাটা। তোমার দাদামশাইয়ের বাবা একজন নামকরা জমিদার ছিলেন। নামকরা জমিদার মানেই দুর্দান্ত ডাকাত। সেকালে ডাকাতি করেই লোকে বিস্তর জমিদারি ভোগ করতেন। একবার তোমার দাদামশাইয়ের বাবা ঝড় জলের রাত্রিরে এক ধনী পরিবারকে আশ্রয় দেন। তারা পুজোর ছুটিতে নিজেদের দেশে যাচ্ছিলেন। খুব ধুমধাম করে পুজো করবেন বলে তাদের সঙ্গে নিয়েছিলেন বহু টাকা, আর ছিল বিস্তর গয়নাগাটি। চক্রবর্তীদের বিরাট জমিদার বাড়ির দোতলায় তাদের থাকবার ব্যবস্থা হলো। খাওয়া দাওয়ার প্রচুর আয়োজন হলো। কিন্তু যখন তারা খেতে বসলেন, জমিদারের পাইকেরা সবাই আক্রমণ করে পশুর মতো হত্যা করলো। ফিনকি দিয়ে রক্ত ছুটল। কিন্তু চক্রবর্তীরা প্রচুর টাকা আর গয়নাগাটি ছিনিয়ে নিয়ে মৃতদেহগুলিকে রাতারাতি বাগানে পুঁতে রাখলেন। সেই থেকে অন্ধকার রাত্রিরে নিশির ডাকে বিছানা ছেড়ে উঠে চক্রবর্তী বাড়ির কত মানুষ যে বাগানের কুয়োতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারিয়েছে তার আর লেখাজোখা নেই। আজ সেই 3 মহলা বাড়ি শ্মশান হয়ে গেছে। তোমার ছোট মামা চক্রবর্তী বাড়ির শেষ বংশধর, কিন্তু তার কোনো ছেলে পুলে হয়নি। অভিরাম রুদ্ধ নিঃশ্বাসে এই গল্প শুনছিল। ইতিমধ্যে তারা স্টেশনের পথে অনেক দূর এগিয়ে এসেছে। পূর্বাকাশে তরুণ তপন সবে উঁকি দিচ্ছে। রাতের অন্ধকার কেটে গেছে। ভদ্রলোকের সঙ্গে পথ চলতে চলতে অভিরামের মনে হলো গোটা ব্যাপারটা একটা দুঃস্বপ্ন, না সব সত্য। বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে। এখন ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে। শনিবার কলেজে মাত্র 2 ঘন্টার ক্লাস ছিল। ছুটতে ছুটতে ফিরে এসেছে সে। আগে থেকে ম্যাটিনি শোর টিকিট কেনা ছিল। ওথেলো দেখবার একটি সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সঙ্গে। সন্ধেবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন, কিন্তু কাল কিছুতেই যোগ দেওয়া ওর কপালে নেই।
ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রপাত, সেই জাতীয় একটা বেমক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সব কিছু প্ল্যান ওলটপালট করে দিল। আর সত্যি কথাই তো, দেশ থেকে ওই রকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সেঁতিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এখনই বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কে বিনোদ কাকা। সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না। এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে। বিনোদ কাকা নিজে সব রকম খবরাখবর নিয়েছেন, ডাক্তার ডাকা, ওষুধ আনার ব্যবস্থা করেছেন, প্রয়োজন মতো রাতও জেগেছেন। তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি। কলেজের ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল। সমস্তটা মুখে একেবারে বিশ্রী রকমের বসন্তের দাগ হয়েছে। তার মায়ের অমন সুন্দর দুধে আলতার মতো রং, তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছে। এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি। মা ওর চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিলেন, ধুর পাগলা, বুড়ো ছেলে বুঝি এমনি কাঁদে? আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল। এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস নে, সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখের হাসিও কিন্তু কান্নার মতো শুনিয়েছিল। গাড়ির দোলানির যেমন বিরাম নেই, ওর ভাবনারও তেমনি বিরাম নেই। মাত্র দুখানি ধুতি নিয়ে সে কিভাবে ছুটে এসেছে, তারপর ঠেলাঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরার মধ্যে ঢুকেছে, সে কথা ভাবতে সত্যি অবাক লাগে। এই দিন দুই আগেও তো ছোট বোন সিন্ধুর একখানি চিঠি পেয়েছে, তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখ নেই, বরঞ্চ বুধি গাই, বাঘা কুকুর, মেনি বিড়াল আর কথা সর্বোচ্চ কাকাতুয়ার কুশল সংবাদই ছিল। হঠাৎ এই দুদিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন? বিন্দুর মনে শুধু একটি প্রশ্ন উঁকিঝুঁকি মারতে লাগলো, বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনার চিন্তার সুতোগুলো কেবলই জট পাকিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল ছোট বোন সিন্ধুর চিঠিতে আবদার ছিল এবার বাড়ি যাবার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছোটাছুটিতে কি চাই মনে থাকে? ভালো কথা, একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফিরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ফিরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না। একজন ক্যানভাসের এসে ঢুকলো। তার বাক্সে না আছে এমন জিনিস নেই। দুটি জিনিস বিন্দু বেছে নিল, সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটা তরল আলতা। ওর এক বৌদি এখন ওর বাড়িতে আছে, তার জন্য কিছু হাতে করে না নিলে সত্যি খারাপ দেখাবে। ক্রমে রাত গভীর হয়, গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে। যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যি ভাগ্যবান, এতক্ষণ অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে। মায়ের হাতের রান্না গরম মাছের ঝোল আর ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে। বিন্দুর খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। পিছন দিকে হেলান দিয়ে চোখ বুজালো বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে। দু তিনজন লোক যারা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কে ফিসফিস করে বললে, আমাদের দেখতে আসছিস খোকা? আমরাও যে তোর জন্য পথ চেয়ে বসে আছি। চমকে উঠল বিন্দু। ঠিক ওর মায়ের গলা। মা ওকে খোকা বলে ডাকেন। না, ও কিছু নয়, হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওই রকম কিছু শুনে থাকবে। আর একটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে, কিন্তু কিছু মুখে দিতে মন চায় না। যদিও অনেক রাত্রিরে গাড়ি পৌঁছাবে ওদের স্টেশনে, তবু কি জানি কেন বিন্দু পেটের খিদেকে মোটেই আমল দিলে না। দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার, কোথাও জোনাকির ঝাঁক, নাম না জানা পাখির একটা আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোঁয়ার একটা উৎকট গন্ধ। এরই ভিতর কখনো ঘুমিয়ে কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিলে।
গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছলো তখন ঠিক রাত 2টো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানেক হাঁটা পথ। দ্বাদশীর চাঁদ মাথার ওপর, পুরো জ্যোৎস্না নয় অথচ বেশ আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘোমটা পড়ছে, আবার কখনো ওড়না সরিয়ে ফেলছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাঠের মাঝামাঝি ধরে পায়ে চলা পথে এগিয়ে চলল। কিছু দূর চলার পর তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যাচ্ছে না, কিন্তু বেশ অনুভব করা যায় যে একটা লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি ঠিক তার পিঠের ওপর। ও যেই হঠাৎ থেমে যায় তবে পিছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পরে চোখে পড়ে না। বিন্দু বেশ বুঝতে পারলে যে এত রাত্রিরে একা একা পথ চলছে বলেই ওর মনে ভয় বাসা বেঁধেছে। ভয়কে তার আবার ওষুধ বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরে, মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতেই, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম। সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজ কি কাণ্ড ঘটছে? গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভিতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায়, কিন্তু কিছুতেই সে গলাটা আগের মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবেই মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাট মন্দির আর ধানের গোলা, ওর পাশ দিয়েই তো গ্রামে ঢুকতে হবে। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গানের গুনগুনানিটা বন্ধ করে দিল বিন্দু। ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার ওপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি, কিন্তু কি গুমট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এবার পথের শেষ। আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। কিন্তু এ কি কাণ্ড! তেঁতুল গাছটার ঠিক নিচেই যেখানে ছায়াটি ঘন হয়ে জমাট বেঁধেছে, সেখানে দাঁড়িয়ে আছে বিন্দুর বাবা, হাতে সেই বাঁধানো লাঠিটা। ওর ওপরেই দেহের ভার রেখে বাবা এক দৃষ্টে তারই দিকে তাকিয়ে রয়েছে। ভারী অবাক হয়ে গেল বিন্দু, ছুটে গেল ওর কাছে, বললে, আপনি এত রাত্রিরে এখানে দাঁড়িয়ে কেন? আপনার অসুখের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটে ছুটে আসছি। ক্ষীণ কণ্ঠে বিন্দুর বাবা বললেন, তা জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড, সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা এক টেলিগ্রাম করে বসলো। আমরা সবাই ভেবে বাঁচি না। তুই যে আজ ছুটতে ছুটতে আসছিস সে তো জানা কথাই। সেই সন্ধে থেকে তোর মার মুখে আর অন্য কথা নেই। খোকা নিশ্চয়ই আসছে আমাদের দেখতে। তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ করল বিন্দু। উত্তর দিলে, আপনারও তো কম ভাড়া বাড়ি নয়। আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? অসুস্থ শরীর, একটা লণ্ঠনও তো হাতে করে আনতে হয়। আরে না না, আবার লণ্ঠন কিসের জন্যে? এই তো দিব্যি চাঁদের আবছা আলো, পথ চলতে কোনো অসুবিধা হয় না। না না, এত রাত্রিরে আপনার ঘরের বাইরে বার হওয়া একেবারে উচিত হয়নি। চলুন, আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বললেন, না না, আমায় ধরে নিয়ে যেতে হবে না। বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা, যে কেউ গায়ে আঙুল দিলেও মনে হয় হাড়গুলো কন কন করে উঠল। আর চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে। আমি আমার লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভিতর চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না, তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই অপেক্ষায় শোবার ঘরের দাওয়ায় বসেছিলেন। বললেন, বসবি আয়, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়ে তো তাড়াতাড়ি ছুটে আসতে হলো। তোমার শাড়িটাও আনতে পারিনি।
তাতে আর কি হয়েছে, এখন আর আমার শাড়ির দরকার নেই। আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুটুলিতে বেঁধে চালের চালার মধ্যে গুজে রেখে দিয়েছি। কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। কি আজে বাজে কথা বলছো মা? তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদে পেয়েছে, ঘরে কিছু নেই? চিড়ে, মুড়কি, নারকেল নাড়ু খাবি? তাই বল, তুই যা যা ভালোবাসিস দেব। ও বৌমা, এই দাওয়াতেই বিন্দের একটা ঠাই করে দাও তো। কেন মা, ঘরের ভেতর গিয়ে খাবো না? বৌদি সিন্দুক পোড়ার মুখে গেল কোথায়? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখটাই দেখতে পাচ্ছি না। আজ ঘরে একটু কেরোসিন নেই বাবা, ওদের যেমন সংসার করা, আগের থেকে কিছুতেই বলে না। তা আজকের মতোই দাওয়াতে বসেই খেয়ে নাও, চাঁদের আলো আছে, অসুবিধে হবে না। হঠাৎ তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে, নানা রকম তরকারি, ভাত, ডাল সব আসনের কাছে সাজানো। এত সব খাবার বৌদি আনলে কখন? মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় একটা ঘোমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বললে, বৌদি এই তোমার তরল আলতা। বৌদি মৃদু স্বরে উত্তর দিলে, ওই দাওয়ার ওপর রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো খন। মা বললেন, আর দেরি করিস নে, এইবার খেতে বস। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল, আর দ্বিরুক্তি না করে আসনের ওপর গিয়ে বসলো। তারপর অবাক হয়ে বললে, এ তুমি করেছো কি মা? আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো। বাড়িতে এমন একটা অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি না, তার মধ্যেও এত রান্না করলে কখন? তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়ো গে। ওর বাবার খক খক কাশি পিছনে শোনা গেল। তাকিয়ে দেখলে তিনিও দাওয়ার ওপর এসে বসেছেন। বিন্দু বললে, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর সঙ্গে জরুরি কয়েকটা কথা রয়েছে যে। কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাওয়ার ওপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝলে তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিলে। তারপর বললে, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা? আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছে একসঙ্গে। এই ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরে পাতা দই, পায়েস, তোমার হাতের তৈরি ছানার সন্দেশ। তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? 60 ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠেছেন। আমার কথাগুলি আগে মন দিয়ে শোন। ওপাড়ার শিকদার বাড়ির তৈলক্য শিকদার দিন 15 আগে 5 টাকা ধার নিয়েছে। কোনো লেখাপড়া নেই, ওর বাবার সাধ্যে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল, সিন্ধুক থেকে টাকাটা বের করে দিলাম। খেয়াল রাখিস, ভুলে যাস নে যেন। হেসে উঠে বিন্দু জবাব দিলে, ও সব টাকা করি আপনি খেয়াল রাখুন গে, আমি কোনোদিন খেয়াল রেখেছি না আমাকে কোনোদিন রাখতে বলেছেন? না রে না, অমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে হেঁটে আসতে দেখলেন না তো বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরুলো। সবই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটি দিনে কি সবই বদলে গেল? বিন্দু বললে, এই যে সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে তার থেকে একটা লেবু নিয়ে আয় তো, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গেই সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে 2 টুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিল। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বললে, দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনুনি বুঝি?
এনেছি রে পোড়ামুখী, এনেছি, এই নে। বাঁ হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিতে গেল। সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিলে না। দাওয়ার উপর রাখো, আমি এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করবার ফুরসত না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন, গাঁয়ের লোকে অনেক পরামর্শ দেবে তোকে, কারো কথা শুনিসনি। খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সব সময় চলতে হবে তোকে। কি আবোল তাবোল কথা বকছো মা? আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা মাথার ওপর রয়েছে কেন? বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন। আর বাবা, কবে আছি কবে নেই সেই জন্যই তো গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে নন্দীরা রয়েছে আমাদের আমবাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার। অনেক লোভও দেখাবে তোকে, কিছুতেই রাজি হোস নে খোকা। এই বাগান তোর ঠাকুরদা নিজের হাতে তৈরি করে গেছেন। আমি ছেলেবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার আবার তোর ছেলে মেয়েরাও কুড়োবে। আর দেখ, আমার যে এখন হাসি সই আসে, তার মেয়েকে বিয়ে করবি। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা। সবচাইতে যে দরকারি কথাটা সেটাই আগে বলে নি। আমাদের যে তুলসী মঞ্চ, তার তলায় আছে দুটি পেতলের ঘড়া, একেবারে মোহরে ভর্তি। বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি, কাকপক্ষীতেও কেউ জানে না। আজ আজ তোকে বলে গেলাম। মা বাবার কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো শোনেনি, তাই সে ভারী হকচকিয়ে গেল। ঘরের আশেপাশে কীরকম ছমছমে ভাব, মনে হচ্ছে আরও যেন অনেকে রয়েছে, তারা যেন ফিসফিস করে কথা বলছে। একটা কালো বাদুড় মাথার ওপর দিয়ে উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পিছনে একটা বেড়াল ডেকে উঠল। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি। উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে কেন? কতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া, কলা গাছ, শূন্য ভাঁড়, কি এসব? কতগুলো কড়ি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু। বললে, না বাবা, ব্যাপার কি খুলে বলো তো। তোমরা কিভাবে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এত ফাঁকে ফাঁকে রয়েছে কেন তোমরা? সিন্ধুটা অমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? এই যেন সবটাই হেঁয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারিদিক থেকে একটা হাহার হিহি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে কোথায় তার মা আর বাবা বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্ধুর সিল্কের ফিতেটা হাওয়ায় উঠছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকলে, মা, বাবা। আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল। ভয় পাস নে বিন্দু, সব কিছু নয়। এখানে বাইরের আরো দুষ্টু লোক আছে কিনা। এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল। আমি আসছি, তোর ভয় নেই, ভয় নেই। লণ্ঠনাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন। ভয়ে আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধল, কি কি ব্যাপার বলো তো বিনোদ কাকা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে রে বিন্দু, আমারই স্টেশন যাওয়া উচিত ছিল। এইবার বিন্দু কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধলে, কাকা, কাকা কি হয়েছে আমায় খুলে বলো। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যেই সবাই চলে গেল রে। আমি কিছুই করে উঠতে পারলাম না। কোন মুখে আমি তোকে সে খবর দেব বল? মাথার ওপর সেই কালো বাদুরটা আবার ডানা ছটফট করে উঠল। আস্তা করে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা। বিন্দু সেই দাওয়ার দিকে আবার তাকালো।
যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতে লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিলে হাসি।